হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলক। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 9। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে তা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই এপিসোড, যার নাম থিভস। গত পর্বের শেষে গোকু তার কামেহামেহা দিয়ে তামাগামির নাম্বার 3কে পরাজিত করার পর আমরা জানতে পারি যে আরিনসু সুপ্রিম ডিমন কিং হওয়ার জন্যই গ্লোরিওকে হায়ার করেছিল, যাতে সে গোকুকে নিয়ে আসে এবং তামাগামিকে পরাজিত করে ড্রাগন বলগুলো সংগ্রহ করে দেয়। পাশাপাশি সে মাজিনবুর এসেন্স ব্যবহার করে একটি নতুন মাজিন তৈরি করার পরিকল্পনা করছে। এপিসোডের শুরুতে আমাদের হিরোরা এখনো ট্রাভেল করছে আর পাঞ্জি হাই তুলে জিজ্ঞেস করে আমরা কি পৌঁছে গেছি। গ্লোরিও শিনকে জিজ্ঞেস করে তাদের এখন রেস্ট করা উচিত কিনা। শিন বলে তাদের এমন কোন স্থানে ক্যাম্প করা উচিত যেখান থেকে তাদের খুঁজে বের করা কঠিন হবে। পাঞ্জি বিরক্ত হয়ে বলে আমাকে একবারের জন্য হলেও গোসল করতে দাও আর বিছানায় ঘুমাতে দাও। তারপর সে গোকুর কাছে যায় যে তখনও ঘুমিয়েছিল আর তাকে একটি বিয়ার হ্যাট পরিয়ে দিয়ে বলে এখন আর কেউ গোকুকে চিনবে না আর তাই কোনো সমস্যাও হবে না। গ্লোরিও তখন হোটেলে একটি রুম বুক করতে রাজি হয়। প্লেনটি ল্যান্ড করার পর গ্লোরিও গোকুকে বলে তোমার লাল লাঠিটা সহজেই তোমাকে চিনিয়ে দিবে, তাই এটা প্লেনে রেখে দাও। শিন বলে যে ড্রাগন বলটিও একটি ব্যাগে রেখে দেওয়া উচিত। তারপর পাঞ্জি তার একটি ব্যাগ গোকুকে দিয়ে তাতে ড্রাগন বলটি রেখে দেয়। শিন বলে এতে আপাতত সমস্যার সমাধান হয়ে যাওয়া উচিত। তারা হোটেলের ভিতরে যাওয়ার পর দুইজন মাজিন তাদের ওপর নজর রাখে। গ্লোরিও বলে সতর্কতার জন্য তাদের একটি বড় রুমে একসাথে থাকা উচিত আর তারা খাবার ও রুম সার্ভিস দিয়ে আনাবে যাতে তাদের বাইরে যাওয়ার প্রয়োজন না হয়। গ্লোরিও রুম বুক করতে গেলে শিন পাঞ্জিকে বলে তারা সোফায় বসে অপেক্ষা করবে। তখন পাঞ্জি শিনকে বলে যে গ্লোরিওর কাছে ভালোই অর্থ আছে, তাই না? শিন বলে পাঞ্জির বাবা অর্থাৎ কিং কাদান সেই তো গ্লোরিওকে স্পন্সর করছে। পাঞ্জি তখন বলে যে তার বাবা অনেক কৃপণ, তাই তার মনে হয় না গোমাকে হারানোর আগে সে কোনো অর্থ দিবে। তারা যখন এই কথাগুলো বলছিল তাদের পেছনে দেখা যায় গোকু মাথা চুলকোতে চুলকোতে তার বিয়ার হ্যাটটি খুলে ফেলে, যা শিন আর পাঞ্জি তাদের কথা শেষ হওয়ার পরে লক্ষ্য করে। আর শিন প্যানিক করা অবস্থায় গোকুকে হ্যাটটি পরে নিতে বলে। গোকু বলে হ্যাটটির জন্য তার মাথা চুলকাচ্ছে আর পাঞ্জি ঠিক কোনো কঠোর মায়ের মতো জোর করে হ্যাটটি গোকুকে পরিয়ে দেয়। তখন সেই দুইজন মাজিন যারা গোকুর উপর নজর রাখছিল গোকুর স্পাইকি চুল লক্ষ্য করে আর তাদের একজন বলে যে এই সেই ছেলে যে তামাগামিকে হারিয়েছে আর সেই গোল ব্যাগটিতে নিশ্চয়ই ড্রাগন বলটি রয়েছে। তখন অন্যজন বলে এটি তাদের খুব ভালো মূল্যই এনে দিতে পারবে। রুমে পাঞ্জি গোসল ছেড়ে এসে গোকুকেও গোসল করে নিতে বলে, কিন্তু গোকু তা করতে চায় না। তখন পাঞ্জি বলে এত লড়াইয়ের পর গোকুর পুরো শরীরেই ঘাম লেগে আছে আর এটি পাঞ্জির অর্ডার, যতই হোক সে তো প্রিন্সেস। তারপর গোকু রাজি হলে পাঞ্জি জানতে চায় গোকুর জামা কাপড় কোথায়। গোকু বলে সে আর কোনো বাড়তি জামা কাপড়ই নিয়ে আসেনি, যা শুনে পাঞ্জি প্রথমে বিরক্ত হয়। তারপর সে বলে গোকুকে সে নিজের কিছু কাপড় দিবে। গোকু বলে যে তার মেয়েদের আন্ডিস পরার অভ্যাস নেই আর পাঞ্জি রেগে বলে যে সে তার আন্ডারগার্মেন্টস এর কথাও বলেনি। গোকু থেকে আর কি আশা করা যায়? যারা ড্রাগন বল একদম শুরু থেকে দেখেছেন তারা জানেন যে গোকু আসলে কেমন। যাই হোক, গোকু গোসল সেরে এসে দেখে রুম সার্ভিস তাদের খাবার আগে থেকেই দিয়ে গেছে আর তারপর তারা সবাই খেতে বসে। খেতে খেতে গোকু বলে সে এখানকার খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ক্যামেরাটি তখন প্যান করে ড্রাগন বলটির দিকে গেলে আমরা বাইরে থেকে একজনের চিৎকার শুনতে পাই। বাইরে দেখা যায় একটি ওয়্যারউলফ ভাঙচুর করতে থাকে আর হোটেলের একজন স্টাফ তাকে থামাতে গেলে সে তাকেও ধরে মারতে শুরু করে। গোকু, পাঞ্জি আর শিন বাইরে এসে তা দেখে আর শিন মন্তব্য করে এটা কতটাই না অভদ্র আচরণ। তারপর গোকু খাবার খেতে খেতেই শিনকে জিজ্ঞেস করে সে কি ওয়্যারউলফটির মোকাবেলা করবে। ওয়্যারউলফটি গোকুকে লক্ষ্য করে হাসে আর একটি শীষ বাজায়, যার পর একটু আগে যে মাজিন দুইজন গোকুর উপর নজর রাখছিল তাদের একজনই গোকুদের রুমের জানালা ভেঙে ড্রাগন বলটি নিয়ে চলে যায়। গ্লোরিও তাকে থামানোর জন্য নিজের গান বের করলেও কোনো কাজ হয় না, কারণ সেই মাজিন অলরেডি উড়ে চলে গেছে। পাঞ্জি চিৎকার করে জিজ্ঞেস করে যে কি হয়েছে আর রুমে এসে দেখে ড্রাগন বলটি নেই। গোকু সাথে সাথে জানালা দিয়ে বাইরে উড়ে যায় আর বলে যে তারা অনেক কষ্ট করেই ড্রাগন বলটি নিয়েছিল, কিন্তু সেই মাজিনকে সে আর পায় না। রুমের ভিতরে গ্লোরিও বলে যে এই ডাকাত নিশ্চয়ই নিচের ওয়্যারউলফের সাথে জড়িত আর শিন বলে তাহলে এটি একটি পরিকল্পিত ডাকাতিই ছিল। পাঞ্জি বলে চিন্তা করো না আর ব্যাপারটি তার উপর ছেড়ে দিতে বলে। গোকু বাইরে থেকে ফেরত আসলে পাঞ্জি তার কমিউনিকেটরটি বের করে আর শিনের সম্পর্কে জিজ্ঞেস করলে পাঞ্জি বলে যে সে ড্রাগন বলটির ব্যাগে সাবধানতার জন্য আগে থেকেই একটি ট্র্যাকার রেখে দিয়েছিল। ট্র্যাকারে দেখা যায় ডাকাত
হোটেলের উপরের দিকে যাচ্ছে আর পাঞ্জি তা গোকুকে ইশারা করে দেখায়। হোটেলের উপরে দেখা যায় যে ওয়্যারউলফটি আসলে আগের সেই দুইজন মাজিনেরই একজন ছিল যে তার রূপ পরিবর্তন করেছিল। তার সঙ্গী ড্রাগন বলটি তার কাছে নিয়ে আসে আর সে বলে তাদের প্ল্যান ভালোই কাজ করেছে। তাদের নাম বলা হয়নি, তাই এখানে আমি তাদের ওয়্যারউলফ আর ফ্লাইং মাজিন বলবো। ফ্লাইং মাজিন বলে যে গোকুরা কখনোই গেস করতে পারতো না যে তারা দুজন এত তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাবে। ওয়্যারউলফ মাজিন বলে আমাকে ড্রাগন বলটি দেখাও। সে ড্রাগন বলটি হাতে নিয়ে তার প্রশংসা করতে থাকে আর তখনই গোকু একপাশ থেকে বলে যে 3টি ড্রাগন বল একসাথে সংগ্রহ না করলে এটি অর্থহীন না। ফ্লাইং মাজিন বলে তা সত্যি, কিন্তু শুধু একটি ড্রাগন বলও অনেক মূল্যবান। তারপরই তারা লক্ষ্য করে যে তারা আসলে গোকুর সাথেই কথা বলছিল আর গোকু ক্যাজুয়ালি এসে তাদেরকে ড্রাগন বলটি দিয়ে দিতে বলে আর তারা দুইজনই ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোকু তার নেক ক্র্যাক করে তাদের দুইজনকে ধাওয়া করা শুরু করে। দুইজন মাজিনি একে অপরের কাছে অনেকটা আমেরিকান ফুটবল বা রাগবির মতো ড্রাগন বলটি পাস করতে করতে পালানোর চেষ্টা করতে থাকে। বলটি ফ্লাইং মাজিনের কাছে থাকাকালীন গোকু তার থেকে বলটি নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ গোকুর আঘাত এড়িয়ে সে বলটি ওয়্যারউলফ মাজিনের কাছে দিয়ে দেয়। গোকু যার পিঠে একটি কিক করে বলটি নিয়ে বলে সে এটি ফেরত নিয়ে নিচ্ছে। তারা দুইজন জানি না কি কারণে গোকুর দিকে বাড়তে নিলেই গ্লোরিও সামনে আসে আর তার লাইটনিং ম্যাজিক ব্যবহার করে। মাজিনরা তা দেখেই পালানোর চেষ্টা করলেই গ্লোরিও তার লাইটনিং দিয়ে দুইজনকে পেঁচিয়ে ধরে এবং দূরে ছুড়ে দেয়। তারপর তারা রুমে ড্রাগন বলটি নিয়ে ফেরত আসলে গ্লোরিও পাঞ্জিকে বলে যে সে আসলেই ভালো কাজ করেছে। তারপর পাঞ্জি তার বাবার সাথে ফোনে কথা বলে আর কথা শেষ হলে সে জানায় তার বাবা বলেছেন যে আগামীকাল ওয়ার্প সামার কাছেই তারা গোকুর বন্ধুদের সাথে দেখা করতে পারবে। গ্লোরিও গোকুকে জিজ্ঞেস করে যে তার বন্ধুরা শক্তিশালী কিনা। গোকু বলে তারা দুইজনই অনেক শক্তিশালী। পাঞ্জি বলে সত্যি, আর শিন বলে শক্তিশালী হলেও তবুও তাদের সাবধানে থাকা দরকার। আর সে জিজ্ঞেস করে যে তাদের হোটেল ছেড়ে বাইরে ক্যাম্প করা উচিত কিনা। পাঞ্জি তখন রেগে গিয়ে বলে এটি করা ঠিক হবে না, কারণ এই হোটেলটি অনেক এক্সপেন্সিভ। গোকু বলে যে সে নিজেই পাহারা দিবে, কারণ তার প্লেনেই যথেষ্ট রেস্ট হয়েছিল, তাই সে বাকিদের শুয়ে পড়তে বলে। গ্লোরিও বলে যে তাদের গোকুর কথা মতোই শুয়ে পড়া উচিত। পাঞ্জি শুয়ে পড়ার আগে গোকুকে ধন্যবাদ জানায়। গোকু তারপর খুব মনোযোগ দিয়েই পাহারা দিতে থাকে কিছুক্ষণের জন্য। তারপর সে ঘুমে পড়ে যেতে নিলে প্রথমে নিজেকে চর মারে, তারপর তাও কাজ না করলে সে নিজের চোখ আঙুল দিয়ে টেনে মেলে রাখতে চেষ্টা করে। কিন্তু আপনারা যারা রাতে কোনোদিন সজাগ থাকার চেষ্টা করেছেন অথবা থাকেন, যেমন আমি থাকি আপনাদের জন্য কন্টেন্ট রেডি করার জন্য, তারা নিশ্চয়ই জানেন চোখ টেনে মেলে রাখার চেষ্টা করার পর কি হয়। সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে গোকু ঘুমিয়ে আছে। পাঞ্জি জানতে চায় যে গোকু কখন ঘুমিয়ে পড়লো। শিন বলে যে গোকু ঘুমিয়ে পড়লেও কোনো ক্ষতি তো হয়নি। তারা বাইরে গেলে শিন কৃতজ্ঞ হয় যে এবার তাদের প্লেনটি কেউ চুরি করেনি। গ্লোরিও বলে যে তার মনে হয় না কেউ জেন্ডারমেরির প্লেন চুরি করার দুঃসাহস করবে। প্লেনে গোকু জিজ্ঞেস করে তারা ওয়ার্প সামার কাছে কত সময় পৌঁছবে। গ্লোরিও বলে যে আজকের মধ্যেই তারা পৌঁছে যাবে। আর এদিকে গোকুদের প্লেন চুরি না হলেও অন্যদিকে ভেজিটাদের প্লেন ঠিকই উধাও হয়ে গেছে। হাইবিস বলে যে তাদেরকেও ফাঁদে ফেলেছে। বুলমা জানতে চায় যে সে কি বোঝাচ্ছে, আর হাইবিস বলে যে তারা এই প্লেনটি কারো কাছ থেকে চুরি করে এনেছিল আর এখন তাদের কাছ থেকেই অন্য কেউ তা চুরি করে নিয়েছে। তারপর হাইবিস ভেজিটাকে বলে এই কাজ নিশ্চয়ই তারা করেছে যাদের গত রাতে তুমি পিটিয়েছিলে। তারপর আমরা আগের রাতের একটি ফ্ল্যাশব্যাক দেখি যে ভেজিটা, বুলমা, পিকোলো এবং হাইবিস একটি বারে ছিল আর ভেজিটা হাঁটার সময় একজনের সাথে ধাক্কা খেলে সে ভেজিটাকে দেখে হাঁটতে বলে, কিন্তু তারপরেই তার উপর হাত তুলতে যায়। যা আমরা সবাই জানি আমাদের প্রিন্স ভেজিটার উপর কেউ হাত তুলতে গেলে তার রিয়াকশন কি হবে। দিল ভেজিটা ধরে 4 জনকেই মার। প্রেজেন্টে পিকোলো জিজ্ঞেস করে তারা এখন কি করবে। হাইবিস বলে সে পাঞ্জিকে কল করে তাদের নিয়ে যেতে বলবে। বুলমা বলে গোকুদের আসার আগ পর্যন্ত তাদের অপেক্ষা করতে করতেই তারা অনেক বোর হয়ে যাবে। হাইবিস জিজ্ঞেস করে তারা কি জম্বি গেম খেলবে। বুলমা সেটা কি জানতে চাইলে হাইবিস বলে কাছেই একটি জম্বি ফরেস্ট আছে আর যে সবচেয়ে বেশি জম্বি মারতে পারবে সেই জিতে যাবে, আর যে জম্বির কামড়ে জম্বিতে পরিণত হবে সে বাদ হয়ে যাবে। বুলমা আর পিকোলো দুইজনেই বলে তারা এটা খেলবে না, কিন্তু হাইবিস বলে খেলাটা মজা হতো। তখন বুলমা হাইবিসের বেল্টে লাগানো চোখটির সম্পর্কে জিজ্ঞেস করে। আসলে আমিও এই এপিসোডের আগে হাইবিসের বেল্টের চোখটি খেয়াল করিনি। হাইবিস তাতে পয়েন্ট করলে চোখটি নড়ে ওঠে, যা বুলমাকে সাথে সাথেই ভয় পাইয়ে দেয়। হাইবিস জানায় যে এই জীবন্ত চোখটি সে অনেক সময় আগে একটি পর্বতে পেয়েছিল, যা সে তার বেল্টে লাগিয়ে নিয়েছিল, যা বুলমাকে আরো অস্বস্তিতে ফেলে। আর হাইবিস বলে এটি অনেক কুল আর চমৎকার, তাই না? এখন এখানে আমার প্রশ্ন, হাইবিস কি আসলে এতটা ইনোসেন্ট যতটা দেখা যায়? আই মিন এই লোকটা, লোক কেন বলছি, মাঝি
মাজিন সে বিউটি পার্লারে যায় কমিক ক্যারেক্টার বোঝানোর জন্য, কিন্তু সে আবার জম্বিদের সাথে ফাইট করতে চায়। আর সে একটি র্যান্ডম চোখও নিজের বেল্টে লাগিয়ে ঘুরছে, যা জীবন্ত এবং যা ঘুরে। আই মিন ও কি আসলেই এমন ইনোসেন্ট, নাকি ও ভেতরে ভেতরে খুব ভয়ঙ্কর কোনো মাজিন? যাই হোক, আমরা তা পরে জানতে পারবো। আর এখন হচ্ছে থিওরি টাইম। এই চোখটি কি সেই ইভিল থার্ড আই যার সম্পর্কে গোমা বলেছিল? উত্তর হলো আমি জানি না, কারণ এর সম্পর্কে এখনো তেমন কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, তাই এটি নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে ডেগেসু কারো সাথে ফোনে কথা বলছে। তার কথা শেষ হলে গোমা তাকে জিজ্ঞেস করে যে কোনো কিছু কি সমস্যা হয়েছে। ডেগেসু জানায় যে তারা আর্থে যাদের শিশুতে রূপান্তর করেছিল তারা ডিমন রেলমে চলে এসেছে। আর গোমা তা শুনে রেগে গিয়ে বলে যে তারা এখানে কি করছে, তারা কি সেই নামেক শিশু অর্থাৎ ডেন্ডেকে বাঁচাতে এসেছে? ডেগেসু বলে তা সে সঠিক জানে না, তবে তারা এই রেলমের ড্রাগন বলগুলোর সন্ধান করছে। গোমা প্রথমে চমকে গেলেও পরে হেসে বলে যে সে জানে না তারা কি চাইছে, কিন্তু ড্রাগন বল নেওয়া অসম্ভব। ডেগেসু তখন গোমাকে জানায় যে গতকালই গোকুরা থার্ড ডিমন ওয়ার্ল্ডের ড্রাগন বলটি নিয়ে নিয়েছে। গোমা চমকে গিয়ে বলে যে তারা তো গোকুদের শিশুতে পরিণত করেছিল, তাই এটা তো অসম্ভব। তারপর গোমা একটু থেমে ডেগেসুকে জিজ্ঞেস করে এটা গতকাল হয়েছে? ডেগেসু হ্যাঁ বললে গোমা সাথে সাথে রেগে গিয়ে বলে যে ঘটনাটি গতকাল ঘটেছে, আর ডেগেসু আজ তাকে খবর দিচ্ছে সে একটি পুরো দিন কি করছিল। ডেগেসু ক্ষমা চেয়ে বলে যে জেন্ডারমেরিরা গোকুদের ছোট করে দেখেছিল। গোমা জিজ্ঞেস করে যে সত্যি কি তারা একটি তামাগামিকে হারিয়েছে। ডেগেসু তারপর ভয়ে ভয়ে বলে যে তাদের ধারণা যে গোকুরা এখন সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের ড্রাগন বলের দিকে যাচ্ছে। যা শুনে গোমা পুরো খেপে যায় আর ডেগেসুকে বলে যে জলদি এই ব্যাপারে কোনো এক পদক্ষেপ নাও। তারপর গোমা হতাশ হয়ে অনেকটা কান্না করতে করতেই বলে তার প্রথম উইশে তার ইভিল থার্ড আইটি চাওয়া উচিত ছিল। এদিকে থার্ড ডিমন ওয়ার্ল্ডে ভেজিটাদের নিতে গোকুরা চলে আসে। ভেজিটা গোকুকে বলে যে তারা লেট এসেছে। শিন বলে যে তারা শুনেছে যে ভেজিটাদের প্লেন চুরি হয়ে গেছে। বুলমা বলে যে তারা অনেক কষ্ট করেছে। তারপর পাঞ্জির সাথে বুলমার পরিচয় হয় আর বুলমা তার সাথে ভেজিটা আর পিকোলোরও পরিচয় করিয়ে দেয়। পিকোলোকে দেখে পাঞ্জি অনেক খুশি হয়, কারণ সে প্রথমবার কোনো নামেকিকে সামনে থেকে দেখছিল। গোকু কিবিতোর কথা জিজ্ঞেস করলে পিকোলো বলে যে কিবিতো টেম্পেলের খেয়াল রাখছে। আর গোকু বলে তাই তোমরা তিনজনই এসেছো। ভেজিটা বলে তারা শুনেছে যে গোকু একটা ড্রাগন বল নিয়ে নিয়েছে। গোকু তা দেখালে ভেজিটা তাড়াতাড়ি এখান থেকে যেতে চায়, কারণ এই জায়গাটা তার একদমই ভালো লাগছে না। গোকু বলে যে হাস্যকর কথা বলো না, আমাদের প্লেনে এমন জায়গাই নেই যে তোমাদের নিতে পারবো। বুলমা বলে যে তোমরা তো আমাদের নিতে এসেছিলে, আর তোমাদের লাগেজগুলো সরালেই আমরা উঠতে পারবো। গ্লোরিও বলে যে তাদের খাবার আর টেন্টগুলো তারা সরাতে পারবে না। তখন পাঞ্জি বলে সে তার বাবাকে কল করে বুলমাদের জন্য কোনো ব্যবস্থা করে দিতে বলবে, তাই তাদের একটু অপেক্ষা করতে হবে। গোকু বলে যে তাদের ড্রাগন বলগুলো সংগ্রহ করতে হবে, তাই তারা এখন বের হবে। শিনও ভেজিটাদের কাছে ক্ষমা চায় আর প্লেনে উঠে যায়। যেতে যেতে গোকু বলে যে যদি ভেজিটারা চায় তাহলে তারা গোকুদের ছাড়াই গোমাকে হারিয়ে আসতে পারে। যা শুনে বুলমা রাগারাগি করতে থাকে আর পিকোলো বলে তাদের কিবিতোকে নিয়ে আসা উচিত ছিল, কারণ সে টেলিপোর্ট করতে পারে, যা বুলমাকে আরো বেশি রাগিয়ে তোলে। তারপর গোকুরা প্লেনে করে চলে যায়। এরপর ভেজিটার রাগ আরো বাড়তে থাকে আর পিকোলো বলে গোকুর তামাগামীদের সাথে লড়াই করার একটি নেশায় ধরেছে, যা তার একটি বাজে অভ্যাস। তারপর হাইবিস জিজ্ঞেস করে তারা কি জম্বি গেমটি খেলবে। বুলমা আবারও রেগে বলে যে তারা খেলবে না। তারপর আগের রাতে ভেজিটা যাদের পিটিয়েছিল তারা এসে বলে যে ভেজিটাদের সাথে আগের রাতের জন্য তারা প্রতিশোধ নিতে এসেছে, কারণ তারা কোনো বাচ্চার হাতে মার খেয়ে তাকে ছেড়ে দিবে না, তাই তারা তাদের কিছু ভয়ঙ্কর দেখতে বন্ধুদেরও নিয়ে এসেছিল। বন্ধুরা এখানে তাদের ভয়ঙ্কর দেখতে বন্ধুটিকে একটু খেয়াল করে দেখবেন, একটু পরে আমরা জানতে পারবো সে কতটা ভয়ঙ্কর। বুলমা বলে তারা তো সেই মাজিন যারা গত রাতে বারে ঝামেলা করেছিল। আর হাইবিস বলে সে একজন সাধারণ গাইড, তাই সে সাইডে গিয়ে স্ন্যাক্স খাবে। ভেজিটা তাদের জিজ্ঞেস করে যে তারাই কি ভেজিটাদের প্লেন চুরি করেছে। তাদের একজন বলে ভেজিটা তাদের মেরেছিল তাই তারা প্লেনটি চুরি করেছে। আরেকজন বলে যে কান্না করা বা ক্ষমা চাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে, ভেজিটাকে বলছে তারা এটা। আর ভেজিটা তা শুনে সাথে সাথেই পাওয়ার আপ করে বলে ভালোই হয়েছে, কারণ আমি আমার রাগ মেটানোর জন্য কোনো রাস্তা খুঁজছিলাম। আর হাইবিসকে দেখা যায় সাইডে গিয়ে একটি চিপসের প্যাকেট খুলে খেতে শুরু করেছে। মাজিনরা ভেজিটার উপর আক্রমণ করে দেয় আর ভেজিটা লাফ দিয়ে তার প্রথম আক্রমণকারীকে ঘুষি মেরে ফেলে দেয়, যে শেষ পর্যন্ত সেখানেই পড়ে থাকবে। তারপর পেছন থেকে একজন আক্রমণ করতে চাইলে ভেজিটা তার সবগুলো আক্রমণ খুব ইজিলি ডজ করে তাকে একটি লাথি মেরে আরেকজনকেও লাথি মারে এবং দুইজনকেই ফেলে দেয়। অন্য একজন ধারালো একটি অস্ত্র নিয়ে ভেজিটার উপর আক্রমণ করলে ভেজিটা তারও সব আক্রমণ ডজ করে আর তার মুখে একটি লাথি মারে। আর পেছন থেকে আবার আরেকজন তাকে মারতে আসলে ভেজিটা লাফ দিয়ে উড়ে যায় আর এক ঝলকের মধ্যেই ফেরত এসে সেই মাজিনের ঘাড়ে আঘাত করে আর তার ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সবার প্রথম যে হামলা করেছিল সেই
মাজিন সে এখনো সেখানে শুয়ে আছে ভেজিটাকে গালি দিয়ে বাকি মাজিনদের বলে ভেজিটার উপর আক্রমণ করতে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর যে মাজিনটি সে ভয়ে প্রায় কান্নাই করে দেয়। আর তখন পিকোলো তার পেছনে আসলে সে আরো ভয় পেয়ে যায় এবং পিকোলোকে আঘাত করতে যায়, যা পিকোলো খুব সহজেই ডজ করে সেই মাজিনের মাথার পেছনে আঘাত করে আর তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। আর তখন বক্সিং গ্লাভ পরে থাকা ঘোড়ার মতো দেখতে একটি মাজিন পিকোলোকে চ্যালেঞ্জ জানালে ভেজিটা তাকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। ফাইট শেষ হয়ে যাওয়ার পর ভেজিটা বিরক্তি প্রকাশ করে যে এই লড়াইয়ে কোনো সময়ও পার হলো না, এটি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হাইবিস তখন চিপস খেতে খেতে বুলমার কাছে এসে বলে যে লড়াইটি আসলেই অনেক দ্রুত শেষ হয়েছে, কারণ হাইবিস শুধুমাত্র 2টি চিপস শেষ করার আগেই লড়াইটি শেষ হয়ে গেছে। তারপর ভেজিটা প্রথম মাজিনের কলার ধরে তাদের প্লেনটি ফিরিয়ে দিতে বলে, আর মাজিন বলে ইয়েস স্যার, আমরা প্লেনটি কাছেই লুকিয়ে রেখেছি। তখন বুলমা বিরক্তি প্রকাশ করে বলে এটি অনেক বাজে একটি স্থান, আর আমার নিজের কৌতূহলে পড়ে আমার এখানে আসা উচিত হয়নি। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে আরিনসু আর মারবা এখন নতুন মাজিন প্রায় তৈরি করে ফেলেছে। আরিনসু জিজ্ঞেস করে যে এটি কি দেখতে প্রায় প্রস্তুত মনে হচ্ছে। মারবা হ্যাঁ বলে একটি জার থেকে একটি সাইবাম্যান সিড বের করে। যারা জানেন না, ড্রাগন বল ইউনিভার্সে সাইবাম্যান বা সাইবাইম্যান হলো মূলত এক প্রকার জীবন্ত অস্ত্র যা একজন সেইয়ান বিজ্ঞানী তৈরি করেছিলেন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য। এদের যুদ্ধক্ষেত্রেই তৈরি করা যায়, আর তার জন্য প্রয়োজন হয় একটি সাইবাম্যান সেট যার মধ্যে একটি সিড এবং এক ধরনের তরল থাকে। যাই হোক, মারবা বলে যে একসময় তার কাছে সাইবাম্যান সিড এত পরিমাণে ছিল যে সে এগুলো বাইরের লোকজনদের কাছেও বিক্রি করত, কিন্তু এখন তার কাছে শুধু 2টি সিডই রয়েছে। আরিনসু তাকে বলে শুধু একটি সিড ব্যবহার করতে, কারণ এটি যদি কাজ না করে। মারবা বলে তুমি কি আমাকে ভরসা করো না? আরিনসু বলে তুমিই তো বলেছিলে যে মাজিনবু একটি নিছক কাকতালীয় ব্যাপার ছিল যা তোমার মন মতো তৈরি হয়নি। মারবা আরিনসুকে তারপর একটি সিড হাতে দিয়ে বলে এটি বুনে দাও, আর বেশি গভীরে নয়, শুধু 5 সেন্টিমিটার গভীরেই বুনো। আরিনসু যখন সিডটি বুনে দিচ্ছে, মারবা বলে যে এটি মাজিনবুর এসেন্সকে বৃদ্ধি করবে, কিন্তু তারা তা নিয়ন্ত্রণ করতে পারবে না যে কতটা পরিমাণ তা বৃদ্ধি করবে। সিডটি বোনার পর আরিনসু তাতে পানি দিলেই সাথে সাথেই বিক্রিয়া শুরু হয়ে যায় এবং একটি গাছ উঠতে থাকে। এটিকে গাছ বলা চলে না জানি, কিন্তু এখন কি বলবো, আপাতত গাছ বলেই আমরা এগোই। যাই হোক, এটি দেখে মারবা হাসতে থাকে আর আরিনসু অবাক হয়ে তাকিয়ে থাকে। মারবা বলে যে সাইবাম্যান ব্যবহার করে তারা অনেকগুলো মনস্টার ব্যবহার করেছে, তারপর মাজিনবুর এসেন্সকে ফিনিশার হিসেবে ব্যবহার করেই তারা তৈরি করেছে এই নতুন মাজিন যার নাম মাজিন কু। আর এটি বলার সাথে সাথেই সে গাছের মতো গড়ে ওঠা পদার্থটি ফেটে যায় এবং নতুন মাজিন সামনে আসে। আরিনসু বলে এখন এটার পরীক্ষা নেওয়া যাক। সে মাজিন কুকে বলে তুমি তামাগামি নাম্বার 1কে হারিয়ে ড্রাগন বলটি নিয়ে আসো। মারবা জিজ্ঞেস করে প্রথমেই তামাগামির সঙ্গে লড়াই? আরিনসু বলে সে যদি এতটুকু না করতে পারে তাহলে তাকে তৈরি করার কোনো মানেই নেই। আর মাজিনকু বলে বুঝেছি। আর এপিসোড নাম্বার 9 এইখানেই টানটান উত্তেজনা দেখিয়েই শেষ হয়ে যায়। বন্ধুরা, সত্যি কথা বলতে লাস্ট এপিসোডে গোকুর কামেহামেহা দেখার পর আমার এই পর্বটা অনেকটাই শুরুতে বোরিং লেগেছিল, কিন্তু মাজিনকুর ইন্ট্রোডাকশন একটি নতুন স্পার্ক তৈরি করেছে। আর এখন প্রশ্ন হলো সামনের পর্বেই কি আমাদের মাজিনকুর লড়াই দেখানো হবে, নাকি কোনো লাইট হার্টেড মোমেন্টই এপিসোডের হাইলাইট হবে যেমনটা ক্রেডিটের শেষে দেখানো হয়েছে। তা সবই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক এপিসোড নাম্বার 10 ওশান রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যতটা দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। আমরা শীঘ্রই পরের পর্বটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।